মাটি থেকে ৩৫,০০০ বর্গফুট উপরে থাকা বিমানের ভেতরে থাকা মানুষদের মধ্যে নীরবতা বহমান। চারপাশে এয়ার হোস্টেজের আনাগোনা ব্যতীত অন্য কোনো কোলাহলই নেই বললেই চলে। বিমানের প্রত্যেকটা সিটে থাকা মানুষজন তাদের নিজ নিজ ঘরে বিভোর। কেউ ইতিমধ্যে ঘুমের আয়োজনে করেছে, কেউ বা স্নাক দেখতে ব্যস্ত, আবার কেউ ছোট্ট বাচ্চা সামলাতে ব্যস্ত। আন্তর্জাতিক বিমানের মাঝের সিটে জানালার পাশে সিটে বসেছে নায়াব, তার পাশে বসেছে মাতিম। প্রথমবার বিমানের উঠান দারুণ, মেয়েটা ভয়ে কেঁপে উঠছে বারবার। বিমান যখন আকাশে উড়াল দিল তখনই মেয়েটা ভয়ে ঝাপটে ধরল মাপতিমের শরীর। তারপর থেকেই মেয়েটা নিজেকে কুঁকড়ে রেখেছে, তবে নিজের ভয়ের মধ্যেও নিয়ে দগ্ধ হওয়া গলাখানাও আওয়াজ কোনো দিকে ঢালতে ভুললে নাই সে। মাথা দেয়া ওড়নাখানা মুখের ডান পাশ থেকে গলা আবৃত্তি করে এক প্রান্ত শক্তি করে ধরে রেখেছে। তার দৃষ্টি পায়ের দিকে নিবুজবদ্ধ, মাথা নিচু হতে হতে সোয়াল ঠেলেছে বুকের ওপর। অথচ প্রথমবার বিমানের ওঠার তাগিদে তার নজর হওয়া উচিত ছিল কাছের ছোট জানালার অপর পাশে। চোখ জুড়ে মুগ্ধতার ছায়া, বাহিরটা ঠিক স্বপ্নের সাজানো ফ্যান্টাসির মতো সুন্দর। ছোট ছোট মেঘের খণ্ড ঘুরপাক খাচ্ছে বিমানের আশেপাশে। নীল রঙের বিলাসিতা এটাতে কাছে মনে হচ্ছে হাত বাড়িয়ে ছুঁয়ে দেওয়া যাবে। মাপতিমের ভাবনার মাঝে একজন এয়ার হোস্টেলে আসলো মাপতিমের সামনে, তার হাতে থাকা বিভিন্ন ধরনের স্ন্যাক, কোল্ড ড্রিঙ্কস। মেয়েটি মাপতিমের সামনে এসে হাস্যকর অবস্থায় বলল, ইউ উইল লাইক টু হ্যাভ সামথিং। মাপতিম নায়াবের দিকে তাকালো। নায়াব মাথা নিচু করে আছে দেখে সে সামান্য ঝুঁকে নায়াবকে প্রশ্ন করলো, চিপ জুস কিছু নিবে? নায়াব তাকালো মাপতিমের দিকে অসাবধানতায় কারণে মাথা নেড়ে ওড়না পরে গেল। উন্মুক্ত হলো তার গলা। লাল কালো পোড়ার ক্ষতের দাগদগে ঘাত চোখে পড়তে ছিটকে সরে দূরে দাঁড়িয়ে চিৎকার করলো এয়ার হোস্টেলের মেয়েটি, ও মাই গড, ইউ টেরিবল। মেয়েটি চিৎকারে সকলে চমকে তাকালো তাদের দিকে। নাইয়াব তখনও নিজের ওড়না ঠিক করতে আর না তো মেয়েটির চিৎকারে উৎসুক বুঝতে পেরেছে। সে দূরে কাঁপতে থাকা মেয়েটির দিকে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ তাদের বাম পাশে থাকা সারি পাশাপাশি বসা দুটো মেয়েও একইভাবে চিৎকার করে উঠল। তারপর চিৎকারে উৎসুক বলতেই বিমানে থাকা অধিকার অংশ এয়ার হোস্টেলে সহ আশেপাশে থাকা সিটে বসা মানুষেরা উকিঝুঁকি দিতে শুরু করলো। তাদের ভয়াবহ চমকানোর কারণ বুঝতে নাইয়াবের সময় লাগলো না আরো মিনিট তিনেক। যখন বুঝতে পারলো তখনই সে আবৃত করলো তার মুখখানা। তৎক্ষণে তার কানে বাজলো কিছু বিষ বাক্য। পাশের সারিতে বসা মেয়ে দুটো নিজের মধ্যে বলে উঠলো, কি ভয়ঙ্কর! আমি তো ভুল ভেবে ভয় পেয়েছিলাম। পাশে থাকা মেয়েটাও সায় দিল তার কথায়, হ্যাঁ হ্যাঁ, আমিও ভয় পেয়েছি। কি ভয়ঙ্কর দেখতে! কথাটা বলে মেয়েটা আবার নায়াবের দিকে তাকালো। নায়াব দৃষ্টি নিচে নিবদ্ধ, চোখে ছলছল করছে অষ্টকোনা। এক্সকিউজ মি আপু, টোর হার টু গো সিট ইন দ্যাট ব্যাক সিট। আই এম ফিলিং স্কয় লুকিং অ্যাট হার। ইফ শি সিট হেয়ার, আই এম নট স্টেইনিং হিয়ার। সামবডি গেট দিস গার্ল আউট অফ মাই সাইট। মেয়েটির কথা পাশে থাকা মেয়েটি বাংলাতেই বলল, তুমি ঠিক বলেছিলে। মেয়েটা কি ভয়ঙ্কর! আল্লাহ, ভাগ্যিস মেয়েটাকে তারা এখনো দেখেছে, তা না হলে রাতে দেখলে তো সে মরে যেত। মেয়েটা এবার নায়েবের পাশে বসে থাকা মাপতিমের দিকে তাকিয়ে বলল, এই যে ভাইয়া, আপনি ওখানে বসে আছেন কেন? সরেন ওখান থেকে। মেয়েটা কি ভয়াবহ অবস্থা! আল্লাহ, ভাগ্যিস মেয়েটার বিবাহিত নয়, নাইলে হাজবেন্ডের কি হতো কে জানে বেচারার। পাশে থাকা মেয়েটি সহসায় বলে উঠল, আরে বিবাহিত হলেই কি হাজবেন্ড থাকতো নাকি এর কাছে? মেয়ে দুটোর কথার মাঝে এবার এয়ার হোস্টেলের মেয়েটি এসে নাইয়াকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি ম্যাম, প্লিজ মুভ টু দ্যাট ব্যাক। ইউ উইল স্টে হিয়ার, ইট উইল কাজ প্রবলেম ফর আদার্স। মেয়েটির কথা এবার নায়াব অসহায় চোখে তাকিয়ে মাপতিমের দিকে। লোকটি তার হয়ে কোনরূপ প্রতিবাদ করছে না দেখে তার চক্ষুদ্বয়ে থাকা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে।
উপান্তর না পেয়ে নাইয়াব উঠে দাঁড়াতে চলে চাইলেও তার মাঝে আটকে দিল মাপতিম। তাকে উঠতে না দিয়ে সে নিজেকে উঠে দাঁড়ালো এয়ার হোস্টেলের মেয়েটির সামনে, দাঁড়িয়ে বলল, এমপ্লয়েম স্যার, স্টপ। আপনার সাহস কি করে হয় ওকে এখান থেকে সরে যেতে বলার? ও টিকিট কেটে বিমানে উঠেছে, তাই সিটটা আপাতত ওর নিজের। আপনার কোনো রাইট নেই ওকে সরে যাওয়ার। মাপতিমের কথায় এয়ার হোস্টেলে চুপ করে গেলেও অন্য পাশে থাকা মেয়েটি পুনরায় 20 বাক্য ছুটল। আরে ভাইয়া, আপনি ওনাকে দেখেননি তাই এভাবে বলেছেন। তাকে দেখলে এভাবে বলতেন না। মেয়েটার গলা কি বিশ্রী ও স্পট। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ নক টক লাইক দ্যাট। আপনার কেন মনে হলো আমি ওকে দেখিনি? ও আই শিওর আই রিমেম্বার। আপনি তো কিছুক্ষণ আগে বললেন যে বিবাহিত হলেও নাকি ওর কাছে ওর হাজবেন্ড থাকতো না। ইউ রং। আমি মাহতিম শিকদার, এই মেয়েটার হাজবেন্ড। আর দেখুন, তাকে রেখে আমি পালাইনি। আর কি যেন বলেছিলেন? ভয়ঙ্কর কুৎসিত। নিজেকে আয়নায় দেখেছেন একবার? মুখে 7 অস্ত্রের মেকআপ ছাড়া আপনাকে দেখে শোকরা গাছের শেওড়া গাছের পেত্নিও ভয় পাবে। আর ওকে দেখেন, ওকে কোথাও কুৎসিত লাগছে। ও স্নিগ্ধ, নিষ্পাপ। ওর চেহারায় আমি সচ্ছলতা দেখতে পাই। পৃথিবীর সব সুন্দরীর মধ্যে আমার চোখে একমাত্র সুন্দরী আমার স্ত্রী। একটা দুর্ঘটনা, সামান্য একটা দুর্ঘটনা ওর সৌন্দর্য নষ্ট করতে পারে না। আই উইল ফ্লাইট টেক অফ করার পরই আপনার নামে কমপ্লেইন যাবে বিরেড। স্যার, স্যার, আই অ্যাম লিড দিস আই ইয়ার বি গুড ফর ইউর, আই অ্যাম ওয়ার্নিং ইফ। চারদিকে মানুষের মধ্যে তখন উত্তেজনা। সবাই তখন একে অপরের সাথে কথা বলা ব্যস্ত। সবার কথা আর মাপতিমের চিৎকারে হঠাৎ করেই বিমানের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেল। এক পর্যায়ে সেকেন্ড পাইলট নিজে এসে উপস্থিত সামলালো। তারপর সময়টা খুব নথিগাতি গেল পাশে সারিয়ে। মেয়ে দুটো একদম স্থির। অপমানে লজ্জায় তারা আর ঘুরে তাকায়নি নাইয়াবের দিকে। লন্ডনের মাটিতে নেমে মাপতিম নিজের কথা মতো সেই এয়ার হোস্টেলের নামে অভিযোগ করেছে। মেয়েটি বারবার মাপ চাইলেও মাপ করেনি মাপতিম। নাইয়াব নিজে বলেছে এ বিষয়ে নিয়ে বাড়াবাড়ি না করতে। মেয়েটা তো তাকে কিছুই বলেনি, কিন্তু মাপতিমের কথা মেয়েটি নিজের দায়িত্ব সঠিক পালন করেনি। ওর কাজ সকল প্যাসেঞ্জারের সম্মান গুরুত্ব দেওয়া। কার ফেস সুন্দর কার অসুন্দর সেটা দেখে জাজমেন্ট করা নয়। তাই অভিযোগটা ভ্যালিড। কে জানে মেয়েটার চাকরি থাকবে কিনা। বর্তমান বাংলাদেশে এসে মাপতিম সর্বপ্রথম যাবে রুনিয়ার ফ্লাইটে। ঢাকা গুলশানের অবস্থিত সেই আলিশান ভবনটি 12 তলা আর রুনিয়ার বাসস্থান 11 তলায়। সকাল তখন 7টা 15। চারপাশে মানুষ, কোলাহল আর বাস্তবতার শব্দে ভরে আছে শহর। মাপতিমের গাড়ি থামলো ভবনের সামনে। সেখান থেকে নেমে সে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। রুনিয়া ফ্লাইটের দিকে এগিয়ে যেতে লাগলো। ফ্লাইটের ওঠার আগেই তার মেয়ের সঙ্গে কথা হয়ে গেল। কথাবার্তা শুনে বুঝতে পেরেছিল সে অনেকটাই সুস্থ আছে। এতে কিছুটা স্বস্তি পেলেও পুরোপুরি শান্ত হতে পারছিল না সে। মেয়েটার মুখ না দেখলে যেন তার ভেতরে অস্বস্তিটা কিছুতেই কমছে না। তাই আর দেরি না করে দ্রুত পায়ে সেদিকে ছুটে চলল মাপতিম। ভোরবেলায় কলিং বেলটা বারবার বেজে উঠতেই রুনিয়া বুঝতে দেরি হলো না মাপতিম এসেছে। তাই এই হুটহাট আগমন নতুন কিছু নয়। মাপতিমের সবচেয়ে কাছের মানুষদের একজন রুনিয়া কাছে আসে, তাই সে কোথাও না গেলেও প্রথমে ছুটে আসে এখানেই। এটা তাদের জানা। রুনি তখন মাত্রই নাস্তার আয়োজন শেষ করে ডাইনিংয়ে খাবার সাজাচ্ছিল। কলিং ঝেড়ে শব্দই সে দ্রুত গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে তার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। নাইয়াবের সুন্দর মুখশ্রী সুমুখশ্রী মাপতিমের পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটা প্রথম দিনের মতোই সুন্দর, নিষ্পাপ। তবে এবার তার গাল হালকা লালচে দাগ, যেন সাম্প্রতিক কষ্টের কোনো চিহ্ন। তবুও অদ্ভুতভাবে তাকে আরো সুন্দর দেখাছিল। এক ধরনের নীরব আহত সৌন্দর্য। রুনিয়ার বুকের ভেতরটা নরম হয়ে এলো। আনন্দটা সে লুকাতে পারল না। মেয়েটার দিকে তাকিয়ে সে স্বয়ংস্বরূপভাবে জড়িয়ে ধরলো তাকে। বা এই তো সেই পুরনো সুন্দরী মাপতিমের নাইয়াব। রুনিয়া হেসে বলল, আগের মতোই শান্ত, সুন্দর,
নাইয়া হালকা হাসলো, একটু লজ্জাও যেন পালো। তবে রুনিয়ার কথা দিকে বেশি মন না দিয়ে ভেতরে ঢুকলো মাপতিম। তার চোখে মুখে অস্থিরতা স্পষ্ট, যেন এখানে দাঁড়িয়ে থাকার সময় থাকা তা নেই। সে দ্রুত ডাইনিং এর দিকে রুনিয়াকে দরজার পাশ থেকে বলল, উপরে আমার রুমে ঘুমাচ্ছে। এক সেকেন্ডও দেরি না করে মাপতিম সিঁড়ির দিকে এগোলে এই মুহূর্তে তার কাছে পৃথিবীর আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়, শুধু পরীকে দেখা ছাড়া। মাপতিম ছুটে গেল রুনিয়ার রুমের দিকে। বিশাল বড় রুমের কিং সাইড বেডে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে পরী। পড়ে যাওয়ার থেকে বাঁচাতে রুনিয়া তার দুই পাশে দুটো কোল বালিশ দিয়ে রেখেছে। মেয়েটা সেই দুটো বালিশের উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে নিশ্চিন্তে। মাপতিমের উত্তান্ত হৃদয়ের পানি পড়ানো যেন সে মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। ধীরে পায়ে মেয়েটার মাথার কাছে বসে তাকে দুহাত আঁকড়ে ধরে টেনে আনলো নিজের কাছে। ছোট ছানাটি নিজের বুকের সাথে চেপে ধরে চুমু খেলো পর কয়েকটা। মেয়েটাকে না দেখে এই কয়েকদিনে তার অশান্ত যতটা ছটফট করেছিল তা এক মুহূর্তেও কমে এলো। মাপতিম রুমে আসার মিনিট দুয়েক পরে নাইয়া পা রুনিয়াও আসলো রুমে। নাইয়া পরীকে দেখেই কেঁদে দিল সহসা। এই যে গত পরশু তারা যখন জানে পরী অসুস্থ, এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল নিজের স্পন্দন। এখন একজন বাবা তার মেয়ের জন্য এই পূর্ণ ভালোবাসা দেখে মুহূর্তের মাঝে তার ভালো লাগা শতগুণ বেড়ে গেল মাপতিমের জন্য। নায়াব নিজেও আর দাঁড়িয়ে থাকলো না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো মাপতিমের সহ ছোট পরীকে। দূরে দাঁড়ানো শোভন রুনিয়ার দু চোখ ভরে দেখলো ছোট্ট ফ্যামিলি এই পূর্ণ ভালোবাসা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।